কিছুক্ষণ বর্তমান ঘটনাবলীর প্রেক্ষাপটে বকবক করি। গাজায় নাকি বিরাট বিজয় হয়েছে মুসলমানদের। অনেকগুলো ভিডিও দেখতেছি ইউটিউবে অনেকগুলো ভিডিও, গাজায় নাকি বিরাট বিজয় হয়েছে। আচ্ছা, তো এখন গাজায় যদি বিজয় হয় তাহলে তো পরাজয় বলে কোনো কথা নাই, পরাজয় বলে আর কোনো কিছুই থাকে না। গাজায় মুসলমানদের এমন পরাজয় হয়েছে যে একেবারে মাটির সাথে মিশে যাওয়ার মতন অবস্থা। ইসরায়েল নিজের ক্ষমতা প্রমাণ করছে, সেটা যুদ্ধের মাধ্যমে এবং পেজার ধ্বংস করার মাধ্যমে, গোয়েন্দা ক্ষমতা, সর্বপ্রকার কূটনৈতিক ক্ষমতা, সিরিয়া, সৌদি আরব, জর্ডানের উপরে কূটনৈতিক বিজয়, সামরিক বিজয়, সর্বপ্রকারের বিজয় এমনভাবে অর্জন করছে, এত শক্তি প্রদর্শন করছে সে, শক্তি এবং বুদ্ধি, শুধু শক্তি না, যে মিডল ইস্ট আর এই পরিস্থিতিতে 20 বছরের মধ্যে আর কেউ উচ্চবাচ্য করবে না, এরকম পরাজয় হয়েছে গাজায়। হ্যাঁ, বলতে পারেন যুদ্ধবিরতি হয়েছে, যুদ্ধবিরতি মানে থামাইছে, আর মারবো না রে, এই হিসাবে বিজয় হইল আর কি। আমারে মাইরি হেলাইতেছিল, খাইবার দেয় না, আটকায় হেলাই দিছে, খাওয়া দাওয়া আর আসবার পারে না, ট্রাক মাক। এখন যুদ্ধবিরতি করছে, আমারে আর মারবেন না, আর খাইবার আসবেন, খাইবার ট্রাক আসবেন দিবেনি, এই হিসাবে বিজয় হয়েছে আর কি। আবার কইতেছে মানছে যে ট্রাম্প ক্ষমতায় আসার সাথে সাথে বিজয় শুরু হয়ে গেছে মুসলমানগণ। ট্রাম্প সব জিনিস, সব ওই ট্রাম্প বাইডেন, এই মুসলমানদের ব্যাপারে ট্রাম্প বাইডেনের পার্থক্য নাই, একই জিনিস। এর আগের টেনিয়রে ট্রাম্প যখন ছিল তখন সে জেরুজালেমে রাজধানী স্থানান্তর করছিল, আমেরিকান এমবেসি স্থানান্তর করছিল। কেন? ট্রাম্প ধার্মিক, সে প্রফেসি বাইবেল সম্বন্ধে জানে এবং প্রফেসিগুলা সম্বন্ধে জানে। কিছুদিন আগেও বলছে যে তৃতীয় মহাযুদ্ধ, এন্ড টাইম ওয়ার যেগুলা, সেটা মিডল ইস্ট থেকে শুরু হবে, এবং সে জেরুজালেমে ইসরায়েলের রাজধানী নিয়ে আসতে চায় এবং এই কারণে সে নিয়ে আসবে। দ্বিতীয়ত, যেহেতু সে ধার্মিক, নেতানিয়াহু ট্রাম্পকে মাধ্যমে ওই আল-আকসা মসজিদের ওইখানে ওদের যে মন্দিরটা নির্মাণ করার প্ল্যান আছে, লাল গরু জবাই দেওয়া, লাল গরু জবাইও হয়ে যেতে পারে ট্রাম্প আসার পরে, এবং মন্দির নির্মাণের কাজও শুরু হয়ে যেতে পারে। আর নেতানিয়াহু তো গোলান হাইটকে অলরেডি নামিয়ে দিয়ে দিয়েছিল ট্রাম্প হাইট, এখন থেকে ওটাকে নতুন নামে ডাকতে হবে, ট্রাম্প হাইট, সাইনবোর্ড লাগাই দিয়েছিল ট্রাম্প হাইট। তা এখন ট্রাম্প আসলে পরবর্তী পর্যায়ে ইসরায়েলের বিজয় সূচিত হবে। ইসরায়েল এখানে পরাজিত হইতে আসে নাই, কারণ ইহুদিরা 1000 বছর বিভিন্ন দেশে ছড়াই গেছিল এবং তাদের ভাষা ওই দেশের সাথে মিশে গেছিল, ওই দেশের লোকের মতন কথা বলতো, ভাষা টাষা সব কিছু। তারপরে তারা প্রথম মহাযুদ্ধ এবং দ্বিতীয় মহাযুদ্ধ, 2টা মহাযুদ্ধের মাধ্যমে তারা ফেরত আসছে। এটা একটা আল্লাহর মহাপরিকল্পনা। এখানে তারা আসছে কেন? শেষ জামানার যে এন্ড টাইম যে যুদ্ধ হবে, শেষ জামানার যুদ্ধের জন্য আসছে। ওই যুদ্ধে সে হারবে। ঈসা নবী আবার আসবে। ঈসা নবী যখন উঠাই নেওয়া হয়েছিল তখন ইহুদিরা ইসরায়েলে থাকতো। ঈসা নবী যখন আবার ফেরত আসবে তখন সেই ইহুদিদেরকে ইসরায়েলেই পারবে এবং তারা হেব্রু ভাষাতেই তখন কথা বলবে। এখনও ইসরায়েলের লোক হেব্রু শিখে গেছে, হেব্রু ভাষায় কথা বলে। তাইলে এদেরকে এখন হারানো সম্ভব না, এরা ওখানে থাকবে। অবশ্য মুসলমানরা চায়ও না যে ইসরায়েল চলে যাক, ওরা চায় যে জিওনিস্ট সরকারের পতন হোক। এটা মানে ভোজঘটক, এম ঠিক নাই যুদ্ধের, মানে ইহুদিদেরকে খেলাই দিব এই ধরনের প্ল্যান নেই। প্ল্যানটা যে কী প্ল্যান, কী চায়, এটাই বোঝা মুশকিল আর কি। খোমেনি যেমন বলছিল যে ওয়ার এগেনস্ট জিওনিজম, নট এগেনস্ট জু, সেরকম সব মুসলমানদেরই জুর বিরুদ্ধে জেহাদ নাই, যুদ্ধ নাই। কারণ আমরা জানি যে ওইটা জুদের ল্যান্ড, ইহুদিদেরই ল্যান্ড, ওইটা ইব্রাহিমের ল্যান্ড। জিওনিজম যে সরকার এবং মিলিটারি পাওয়ার এরা তৈরি করছে, ওদের ধর্মে কিন্তু নিষেধ আছে, তারা সরকার গঠন করতে পারবে না, মিলিটারি থাকা তো দূরের কথা।
এবং প্যালেস্টাইনিদের অত্যাচার করতেছে, এদেরকে প্যারালিনিয়ে যে বসবাস করবে সেটা করতেছে না, এইটার বিরুদ্ধে মারামারিটা। এই জন্য এরা মানুষ মারে নাই, কারণ মানুষ না মাইরা যুদ্ধ। তো গাজার এখানে ব্যাপক পরাজয় হয়েছে এবং পুরা গাজা এখন ইসরায়েলের দখলে। শুধু ইসরায়েলের দখলে না, এখন যেভাবে ওরা নতুনভাবে গাজাকে অর্গানাইজ করতেছে, আমি গাজার ম্যাপটা দেখাই। যাই হোক, পাওয়া যাচ্ছে না। গাজাকে ওরা এখন যেভাবে অর্গানাইজ করতেছে তাতে হারা গেছে। আচ্ছা, গাজাকে এখন, ওটা তো গাজা স্ট্রিপ একটা লম্বা একটা স্ট্রিপ গাজায় উত্তর দক্ষিণে লম্বা। এটাকে 4-5 টুকরা করবে, মধ্যে থেকে কোনো জনমানবহীন লোক বানাবে আর কি। 4-5 টুকরা করে ওদেরকে আলাদা আলাদা করে ফেলবে, একসাথে যেন মিলতে না পারে। তারপরে যে জেরুজালেমে যেমন কিছু দূর পর পর চেকপোস্ট, মুসলমানদের আইডেন্টি কার্ড চেক করা হয়, নানান রকমের খেয়াল রাখা হয়, সেই রকম কিছুদিন পর পর উত্তর গাজা থেকে দক্ষিণে গাজায় যেতে গেলে আপনার অনেকগুলো চেকপোস্ট পার হয়ে যেতে হবে। তারপরে যারা নাকি অস্ত্রধারী যারা ক্ষমতায় ছিল এদেরকে সরাই দিয়ে ওই আবু মোজেমরে নিয়ে আসতেছে বা তার পার্টি নিয়ে আসতেছে, পলিটিক্যাল চেঞ্জ আনতেছে, সমস্ত টানেলগুলো ধ্বংস করে দিছে। পুরা গাজা এখন ইসরায়েলের দখলে এবং তারা তো গাজার থেকে উইথড্র করতেছে না, যুদ্ধবিরতি করছে, মানে যুদ্ধ এখন করব না, যুদ্ধবিরতি করছে, উইথড্র করতেছে না। গাজা কোনোদিন আর ছাড়বে না। গাজাকে 4-5 টুকরা করে ওর মধ্যে হাজার হাজার চেকপোস্ট বসাবে, মাঝখান দিয়ে স্ট্রিপ মানে খালি করবে, হয়তো 5 ভাগ করে 5টা সেটেলমেন্ট বানাইলো গাজাবাসীদের জন্য, বাকি এলাকায় চলাফেরা বন্ধ করে দিবে। মানে গাজাটাকেও এখন জেরুজালেমের মতন করে ফেলবে আর কি। এবং ওদের জন্য এখন খাওয়া টাওয়া, বিল্ডিং টিল্ডিং বানায় টানায় দিবে। এই হলো যুদ্ধবিরতি। কিন্তু গাজা অকুপাইড হয়ে গেছে এবং এটা আর তারা ইসরায়েল কখনো ছাড়বে না। আচ্ছা, 1 নাম্বার, এখন গাজার যুদ্ধবিরতিটা এখন কেন করলো? ট্রাম্প, নেতানিয়াহু যা বলে দেয় সেটাই ট্রাম্প বাইডেন এরা বলে। তারাও চিল্লায় বলছে যুদ্ধবিরতি করতে হবে। এটা একটা কাভার স্টোরি। হঠাৎ করে নেতানিয়াহু যদি যুদ্ধবিরতি করতো তাহলে মানুষ বুঝে ফেলতো যে সে এই সেক্টরে যুদ্ধবিরতি করতেছে লেবানন সেক্টরে ফাইনাল অ্যাটাকে যাওয়ার জন্য, গ্রেটার অ্যাটাকে যাওয়ার জন্য। এই জন্য সে ওই ট্রাম্প বা ওই ইয়েরে দিয়ে, বাইডেনরে দিয়ে করায় যুদ্ধবিরতি দেখাই দিল আর কি। তো এখানে একটা জিনিস জানতে হবে, ইসরায়েল যখনই যুদ্ধ করে সে সব ফ্রন্টে একসাথে যুদ্ধ করে না। যেসব যে এক ফ্রন্টে হয়তো কন্টেইন করে ধরে রাখে, আর এক ফ্রন্টে অফেন্সিভে যায়, ওকে হারাই দিয়ে তারপরে ওই দিকে আবার একটু কন্টেইন করে রাখে, আবার এই ফ্রন্টে আসে যুদ্ধ করতে। এটা ইসরায়েলের এর আগে প্রত্যেকবারের যুদ্ধে এইটাই করছে। মিশরে হারানোর পরে সিরিয়াতে এসে যুদ্ধ করছে, তারপরে মিশরে হারানোর পরে জর্ডান আক্রমণ করছে, জর্ডানের পরে সিরিয়ারে আক্রমণ করছে। এরকম একটার পর একটা ধরে, সবকটা দেশকে একসাথে সে ধরে না। তো গাজাকে হারাই দেওয়ার মানে হইতেছে এখন সে লেবাননের উপরে পূর্ণ শক্তিতে আক্রমণ করবে এবং এই প্রস্তুতি চলতেছে। তা আমি এর আগে একটা ভিডিও করছিলাম, যে আমি দেখাচ্ছি এখানে, এই যে মনে করেন আমার এই ভিডিওটা আমি 3 মাস আগের করা ভিডিও, 3 মাস। আমি বলছিলাম যে এই দিক দিয়ে ইরানের ল্যান্ড ফোর্স আসতে পারবে না, কারণ এই দিক দিয়ে জর্ডান আক্রমণ করে সিরিয়া দখল করে নিতে পারে এবং জর্ডানের সাহায্য করতে পারে মিশর এবং সৌদি আরবে। কিন্তু এইটা এরকমভাবে হয় নাই। আমি বলছিলাম যে টার্কি যে কি করে এটা বলা মুশকিল, এইখানে টার্কি সিরিয়া দখল করে নিছে।
টার্কি যে সিরিয়া দখল করে নেওয়ার কারণে কি হয়েছে, ইরান ফিজিক্যালি এদিকে আসতে পারতেছে না, আবার লেবানন আলাদা হয়ে গেছে। এই দেখেন, আমি বলছি যে ফ্রান্স ইংল্যান্ড এখানে ল্যান্ডিং করবে সম্ভবত, এবং এই ল্যান্ডিং ফ্রান্স ইংল্যান্ড যদি এই দিক থেকে এসে লেবাননের ভিতরে ঢুকে খ্রিস্টানের, ফ্রান্স ইংল্যান্ড ল্যান্ডিং করে নাই, দিকে চলে যাবে। ওইটা সৌদি আরব, ইজিপ্ট এই দিক দিয়ে ঢুকে যেতে পারে, লেবানন কিন্তু পৌঁছাইতে দিবে না। এই জন্য সম্ভবত ইরান এই দিক দিয়ে আসতে পারবে না। অবশ্যই ইরান এখানে অনেক আইআরজিসি আছে, কিন্তু ইরানের রেগুলার ফোর্স ছাড়া তো এরকম যুদ্ধ করা যায় না। ট্যাঙ্ক, কামান, বিমান বাহিনী এগুলো আসতে হলে রেগুলার ফোর্স আসতে হবে। ইরানের রেগুলার ফোর্স তো আসে নাই, তা রেগুলার ফোর্স আসতে পারবে না। এখানে এমনি আইআরজিসি প্রচুর আছে। আচ্ছা, ওটাতেও আইআরজিসিতে ওদের অত অসুবিধা নেই, কিন্তু মেইন আর্মি আসতে দিবে না। আচ্ছা, আর এখানে তো আমি বলছি যে ফ্রান্স ইংল্যান্ড আসে নাই এখনো, তবে আসবে। টার্কি আসছে, হিজবুল্লাহকে সাহায্য করতে আসবে এই শেষ পর্যন্ত, কারণ ইরান আসতে পারতেছে না। টার্কি আসবে, টার্কি তো এখন এই যে টার্কি আসছে, অলরেডি এখন তো এসে গেছে আলেপ্পো পর্যন্ত, আর একটু আগাইলে আসতে পারে লেবাননে। টার্কি লেবাননে আসলে এদিক দিয়ে আবার কনস্টান্টিনোপল দখল করে নিতে পারে। তাহলে টার্কি আসছে, কিন্তু টার্কি ওইভাবে হিজবুল্লাহর যে প্রোটেকশন দিবে তা মনে হয় না, তবে একেবারে যে শত্রুতাও করবে তা না। তা এই জন্যই টার্কি এখন সিরিয়া দখল করছে। রাশিয়া আসলে কি, টার্কির যে ভূমিকা এখানে, টার্কিকে আসলে কি মানে আসলে যে এর আগে যে যুদ্ধটা হচ্ছিল, লেবানন, হুতি মানে ওই যে ইয়েমেন এবং ইরান, এরা সম্মিলিতভাবে যে মিসাইল মারতেছিল, এই মিসাইল মেয়েরা শুধু মিসাইলে তো যুদ্ধ হয় না, আর এই মিসাইলগুলো ওরা এমনভাবে মারছে যেন পাবলিক না মরে, মানুষ মরে নাই। যেসব ফাঁকা জায়গায় ওরা, যেমন সামরিক ঘাঁটিতে যুদ্ধের সময় সামরিক ঘাঁটিতে সোলজার থাকে না, ওরা তো আগেই বেরিয়ে যায়। বিভিন্ন সামরিক ঘাঁটি, বিল্ডিংগুলা, তারপরে এয়ারপোর্ট, তারপরে বিভিন্ন রকমের খালি জায়গায়, এই সব জায়গায় ওরা মিসাইল মারছে। মানুষ মারার ইচ্ছা করে তারা এম করে তারা মিসাইল মারে নাই, হিজবুল্লাহ মারে নাই, হুতিও মারে নাই, ইরানও মারে নাই। ঠিক অনুরূপভাবে ইসরায়েলও কিন্তু একই কাজ করছে, গাজায় ব্যাপক বম্বিং করছে, বিল্ডিং টিল্ডিং সব ভেঙে ফেলছে। কিন্তু প্রত্যেকবারে বম্বিং করার সময় যে এলাকায় বম্বিং করবে সেই এলাকায় ওরা আগের থেকে জানাইছে যে এখানে আমরা বম্বিং করব, এবং মানুষ ওখান থেকে সরে গেছে। সরে যাওয়ার পরেও 50,000-এর মতন মারা গেছে, কিন্তু মানুষ সরে গেছে। এই 50,000 মরার কারণ হইতেছে মানুষের মধ্যে যুদ্ধের প্রস্তুতি ছিল না। আপনি তেল আবিবে যদি মিসাইল মারা হয়, তেল আবিবে কেউ মরবে না, কারণ সাইরেন বেজে যাবে আগের থেকেই। জনগণ ট্রেনিংওয়ালা সাই করে ট্রেঞ্চের মধ্যে, গর্তের মধ্যে ঢুকে যাবে, বিল্ডিং ভাঙবে, কিন্তু ওর ক্ষতি হবে না। কিন্তু এইরকম প্রস্তুতি, সিভিল ডিফেন্স যেটাকে বলে, এই প্রস্তুতিটা গাজার লোকদের ছিল না। ওরে ওয়ার্নিং দিলে, ওরে সাইরেন বাজাইলেও ট্রেঞ্চের মধ্যে যায় না, প্রশিক্ষণ প্রাপ্ত না। আসলে গাজার যে আক্রমণটা করছে এটার কোনো আগামাথাই নেই। হঠাৎ করে একদিন গাজার থেকে বেরিয়ে এসে একটা মেলা চলতেছিল, মেলার মধ্যে থেকে 200-250 লোক বন্দি করে নিয়ে গেল। ইসরায়েল সুযোগ পেয়ে গেল, বললো আমার 1400 লোক মরে গেছে, তো ডেড বডি কোথায়, কবরগুলা কোথায়? নাই। মরছিল ওখানে হয়তো 50-60 জন মরছিল, তাও ওদের আবার ইসরায়েলের নিজস্ব হেলিকপ্টারের গুলিতে অনেকগুলা মরে নাই, ধরে নিয়ে গেছিল আর কি। মনে করছে যে এইগুলা দিয়েই জিম্মি উদ্ধার করবো, তারপরে কাজ শেষ। কিন্তু যারা নাকি ধরে নিয়ে গেল তাদের জানা থাকা উচিত ছিল যে এর আগে ইসরায়েল কী করছে। এর আগেও ইসরায়েল এরকমভাবে গাজায় বম্বিং করে গাজাকে ম্যাসাকার করে দিছিল। এটা জানা কথা যে জিম্মি কইরা দাবি আদায় করা যায় না। কোনো দেশ জিম্মি করার পরে যদি দাবি আদায়ের রাজি হয়ে যায়, তাহলে কী হবে, পরে আরও বেশি লোক জিম্মি হইতে থাকবে, হাইজ্যাক হইতে থাকবে। এই যে বাংলাদেশের জাহাজ, মনে করেন সোমালিয়ানরা ধরে নিয়ে গেল, বাংলাদেশ যদি সাথে সাথে টাকা দিয়ে দেয় এবং জাহাজ ছাড়াই নিয়ে আসে, সোমালিয়ানরা মজা পায় যাবে। তখন খালি বাংলাদেশের জাহাজই খুঁজতে হবে যে এরা ভালোভাবে টাকা দেয়, ফট করে টাকা দিয়ে দেয়,
তাহলে এইগুলোর ধর। এই জন্য বাংলাদেশ সরকার কি করে, টাকা দেয় কিন্তু বছরখানিক ঘুরে মিরে নানান জায়গাতে ঝামেলা করে টোরে শেষ পর্যন্ত হয়তো টাকা দিয়ে ছাড়াই নিয়ে আসে, কারণ উপায় নেই তোর। কিন্তু হুট করে দেয় না, এটার একটা সাইকোলজিক্যাল গেম চলতে থাকে। সেরকম জিম্মি করলে যে দাবি আদায় করে নিবে এটা কখনোই হবে না। জিম্মি করলে দাবি আদায় করা নিষেধ, তাইলে সে আরও দাবি করতে থাকবে। একটা লোকরে যদি জিম্মি করে কোনো সন্ত্রাসী বাহিনী, তারপরে যদি কিছু একটা দাবি করে, বাংলাদেশ সরকার সেই দাবি মেনে নিবে না, বরং তারে আর্মি দিয়ে উদ্ধার করার চেষ্টা করবে, পুলিশ দিয়ে উদ্ধার করার চেষ্টা করবে। দাবি যদি মেনে নেয় তাহলে কী হবে, আরেকটা লোকরে দিনও জিম্মি করে আরেক দাবি নিয়ে বসবে। তারপরে দেখা যাবে একসাথে 10-15টা জিম্মি করে চারিদিক দিয়ে খালি দাবি আদায়ের ধান্দাই আছে। এই জন্য জিম্মি সিচুয়েশনে খুব একটা লাভ হয় না, কিন্তু তারা জিম্মি করে নিজেদের বন্দি ছাড়ানোর চেষ্টা করছে। কিন্তু এই যে আক্রমণটা করলো, এর প্রতি আক্রমণে এখন বিরাট পরিমাণ মানুষ মারা গেছে। 50,000-এর মতন মানুষ প্যালেস্টাইন মারা গেছে। এটা দায়িত্বকে, এই দায়িত্ব যারা আক্রমণ করছে তাদের উপরে বড় দায়িত্ব, কারণ কোরআনে স্পষ্ট বলা আছে, ফোর্স রেশিও দেওয়া আছে। আল্লাহ বলছে তোমরা 10 জন, ওদের 10 জন, তোমরা 1 জন, 10:1 যদি ইমান শক্তিশালী হয়। কিন্তু এখনও তোমাদের ইমান ঠিক হয় না, এই জন্য তোমরা 2:1, ওদের 2, তোমাদের 1 থাকলে তুমি আক্রমণে যাইতে পারবা। এখন তখনকার দিনে যখন কোরআন নাজিল হয়েছিল তখন এই ফোর্স রেশিও 10:1 গোনা হয়েছিল মানুষ দিয়া, ম্যান টু ম্যান। এখন তো তা নাই, এখন ফোর্স রেশিও ওইরকমই আছে, কিন্তু গুনতে হবে মানুষ টু ম্যান না শুধু, সেই সাথে বিমান শক্তি, ট্যাঙ্ক শক্তি, নৌ শক্তি, মিসাইল শক্তি, এগুলোকেও বিবেচনায় আনতে হবে। এই হিসাবে লেবাননে যারা আক্রমণ করছিল তারা তো ইসরায়েলের আর্মির থেকে অনেক ছোট। ইসরায়েলের আর্মি 5-6 লাখ লোকের আর্মি, পুরা দেশের সব জনগণ মিলিটারি ট্রেনিং দেওয়া এবং অর্গানাইজড করা। সেই তুলনায় লেবাননের 30-40 হাজার দিয়ে ওরা আক্রমণ করছে। এই আক্রমণটা তাহলে ইসলামের দৃষ্টিতে না জায়েজ। আপনি ওই রেশিও 50:1 আপনি আক্রমণ করলেন, তারপরে আক্রমণ করে আপনি তো অক্কা পাইলেন, অক্কা লাভ করার পরে ওরা এসে যে আপনার মহিলা, শিশু, এদের উপরে, বুড়া মানুষ, এদের উপরে অত্যাচার করবে, ঘরবাড়ি ভাঙবে, এটা আক্রমণকারী যে নেতা তার দোষ, গুনাহ তার হবে। কারণ সে সূরা আনফালে 10:1 মিনিমাম সে যদি বলে যে আমি খুব ইমানদার, বিশাল যোদ্ধা, আমি আল্লাহর ছাড়া ভয় পাই না, তাইলে ও 10 গুণ বেশি সৈনিকের সাথে বিরুদ্ধে আক্রমণ করতে পারে। কিন্তু আল্লাহ বলছে 10 গুণের দরকার নাই, আমি তোমার ইমান সম্বন্ধে জানি, তুমি দ্বিগুণের বিরুদ্ধে যুদ্ধ করো। কিন্তু এখানে লেবানন কি করতেছে, 1:500 ফোর্স রেশিও হবে। এর বিরুদ্ধে যুদ্ধ করছে, কারণ ওদের তো F-35 আছে, ট্যাঙ্ক আছে, মিসাইল আছে, সমস্ত কিছু আছে, ইনফরমেশন গ্যাদারিংয়ের সিস্টেম আছে, বিশাল শক্তিশালী ফোর্স, তাদের বিরুদ্ধে জেহাদ করতেছে, আক্রমণ করে দিছে। তার নিজস্ব বউ বাচ্চা, বুড়া মানুষ, ঘর বাড়ি, এগুলোর কোনো চিন্তাই তারা করে নাই। তারপরে ইয়েমেন থেকে, লেবানন থেকে সাহায্য করছে। সেই সাহায্য কীরকম, গ্রাউন্ড অ্যাটাক করে নাই, ফিজিক্যালি গ্রাউন্ড অ্যাটাক করে নাই, সৈনিক পাঠায় নাই, মিসাইল মেরে সাহায্য। তাও মিসাইলগুলো এমন জায়গায় মারছে যাতে মানুষ না মরে। ইসরায়েলকে আহম্মক, ইসরায়েল ভালো করেই জানে যে এরা এমন ধার্মিক লোক, এমনভাবে মিসাইল মারতেছে যে মানুষ না মরে, কারণ মানুষ মারলে গুনাহ হবে। আপনি পিপল অফ দ্য বুকের উপরে পিপল অফ দ্য বুকরে আক্রমণ করাই নিষেধ, এবং ওদেরকে মারলে আপনার পুরো মুসলমানদেরকে মারার মতনই আপনার গুনাহ হবে। যার ফলে খোমেনি এবং এরা যারা আছে এরা মানুষ মারে নাই। এই যুদ্ধ করে আলটিমেটলি গাজার ব্যাপক রকমের হাইর হয়ে গেছে এবং এরা পরাধীন হয়ে গেছে আজীবনের জন্য, আর উঠতে পারবে না। এদের এই গাজা স্ট্রিপকে ছোট ছোট টুকরা করে, ওদের মধ্যে একটা নর্থ গাজার একটা শহর, তারপরে আবার স্ট্রিপ করছে, খালি করছে, রাস্তাঘাট বানাইছে, স্ট্রিপ খালি, ওইখানে মিলিটারি বেস, তারপরে আর একটা শহর, তারপরে খালি করে ওখানে মিলিটারি বেস, আবার তারপরে একটা শহর খালি করে মিলিটারি বেস, আর সমস্ত টানেল ধ্বংস করে দিচ্ছে। এবং জনগণ নতুন নেতৃত্বের আন্ডারে আসছে, খাওয়া দাওয়া ওরা সরবরাহ করে, এমনকি ঘরবাড়ি রিপেয়ার ওরা যখন বলবে তখন রিপেয়ার করতে পারবে।
পুরো একদম বন্দিত্বের পর্যায়ে চলে গেছে পুরো জনগণ। আপনি যদি একটা যুদ্ধ করতে চান আপনার প্ল্যানিং লাগবে, যে আমি অফেন্সিভে যাব, কিভাবে অফেন্সিভে যাব, আমার গোল কি, আমি কিভাবে জিতবো, পুরো জিনিসটার প্রস্তুতি থাকতে হবে, তাইলেই সেটা যুদ্ধ করা যায়। আমি বাংলাদেশ মনে করেন যুদ্ধ করতে যাইতে চাচ্ছে একটা দেশের বিরুদ্ধে, অন্তত 1 বছর আগের থেকে পলিটিক্যাল লিডারদের চিন্তা করতে হবে যে বাংলাদেশ যুদ্ধ করতে যাচ্ছে, সে মিলিটারি লিডারদের সাথে আলোচনা করে মিলিটারিকে ওইভাবে ডেভেলপ করতে হবে। ডেভেলপ করতে করতে একটা পর্যায়ে আক্রমণটা শুরু হবে, এবং ওই আক্রমণের প্ল্যানের মধ্যে থাকবে আমি কিভাবে আমার গোল, যেটা আমার টার্গেট হাসিল করব কিভাবে, এবং আমার পুরোটা ক্যালকুলেশনের মধ্যে আসতে হবে। যুদ্ধ তো ওরকম না যে আমি জিতলেও জিততে পারি, না জিতলেও, একদম পুরাটা ক্যালকুলেশনের উপরে এখন যুদ্ধ নির্ভর করে, বলে দেওয়া যায় এ জিতবে। আপনি বলতে পারেন যে আমরা মুসলমান, আল্লাহর সাহায্য আছে। নো, আল্লাহ এই ধরনের কাজে সাহায্য করে না। আপনার বাংলাদেশের ক্রিকেট টিম ভারতের ক্রিকেট টিম জাতীয় টিম, আর বাংলাদেশের জাতীয় টিম ক্রিকেট টিম, আপনি জানেন বাংলাদেশের জাতীয় টিম হেরে যাবে, ভারতীয় জাতীয় ক্রিকেট টিম জিতে যাবে। তো খেলা চলতেছে আর আপনি পুরো স্টেডিয়াম ভর্তি লোক আল্লাহ আল্লাহ করে চিল্লাইতেছে, আল্লাহ বাংলাদেশের জিতায় দাও। আপনি চিল্লাইয়া আসমান ফাটায় ফেললেও আল্লাহ আল্লাহ করে আপনার ক্রিকেট টিম জিতবে না, কারণ ভারতীয় টিম অনেক বেশি প্রশিক্ষণপ্রাপ্ত, অনেক বেশি ফাইনালি সিলেক্টেড লোক। আপনি যদি ভারতকে হারাইতে হয়, আপনি 1 বছর 2 বছর আগের থেকে আপনার ভালো কোচ দিতে হবে, পারফেক্ট লোকরে সিলেক্ট করতে হবে, তার ট্রেনিং দিতে হবে, ট্রেনিংয়ের উপরে রাখতে হবে, এবং ট্রেনিংয়ের পরে তার অনেক ম্যাচ খেলার অভিজ্ঞতা ক্রিয়েট করতে হবে। ম্যাচুরিটি এবং এক্সপিরিয়েন্সের পরে আপনি একটা পর্যায়ে এসে বলতে পারবেন যে হ্যাঁ, এই যে আমার টিম, আমি ভারতকে এবার হারাবো। ওর 5-7 বছর আগের থেকে প্ল্যান করে আপনারা টিমটাকে উঠায় নিয়ে আসতে হবে উইথ ট্রেনিং অ্যান্ড এক্সপিরিয়েন্স। ম্যাচ খেলার এক্সপিরিয়েন্স, এগুলো করে আপনি যদি ভালো খাওয়া দাওয়া এভরিথিং দিয়ে যদি আপনি এম করেন, প্ল্যানিং করেন, তাইলেই আপনি জিতবেন। আপনি আল্লাহ আল্লাহ করে আসমান ফাটায় ফেললেও আল্লাহ আপনাকে জিতাই দিবে না, কারণ এইরকম সাহায্য আল্লাহ করে না। আল্লাহ মানুষের বিরুদ্ধে তার খোদাই ক্ষমতা ব্যবহারই করে না। একটা মানুষকে হারাইতে হলে সে আর একটা মানুষকে দিয়ে হারায়। সে খোদাই ক্ষমতা ব্যবহার করলে, সে যদি মুখে বলে যে সারা পৃথিবীর মানুষ ছাগল হয়ে যাক, তো হাতে হাতে ছাগল হয়ে যাবে, ওই ক্ষমতা সে ব্যবহার করে না। যদি বলে যে সমস্ত অমুক দেশের সমস্ত লোক এই মুহূর্তে মরে যাক, সব মরে যাবে, ওই ক্ষমতা সে ব্যবহার করবে না। সে পিক করে যে অমুক দেশ, পিক করে কার মাধ্যমে? এই যে বিভিন্ন ধর্মগ্রন্থ, বই, নবী, এদের মাধ্যমে, নেতা দেয়, এই নেতাদের মাধ্যমে সে পিক করে তারে জনগণের ট্রেনিং দিতে ওই জনগণের যদি দেখা যায় যে না ফুলপ্রুফ প্ল্যান করছে, যুদ্ধ করতে পারতেছে, তাইলেই সে তারা হেল্প করবে। আল্লাহ আপনাকে এমনি হেল্প করবে না। আপনার ক্রিকেট টিম ঠিক হইলেই আপনি জিতবেন। আপনি আল্লাহ আল্লাহ করে চিল্লে আকাশ ফাটাই ফেললে, পুরো স্টেডিয়াম আকাশ ফাটাইলে জিতবেন না। আল্লাহ ওইরকম হেল্প করে না। এটা তার নীতির বিরুদ্ধে, আইনের বিরুদ্ধে, সিস্টেমের বিরুদ্ধে। আল্লাহ ডাইরেক্ট হেল্প করে না, মানুষ দিয়ে মানুষকে হেল্প করবে, ফেরেশতা দিয়ে হেল্প করবে। তবে হ্যাঁ, কিছু কিছু ব্যাপার আছে ভাগ্যের, যেমন সৌদি আরবে জন্মগ্রহণ করলে বাপের অনেক টাকা থাকবে, তেলের টাকা, কিন্তু ওইগুলো তেলের টাকায়, ওতে তার সম্মান বাড়ে না। আপনার সম্মান, ইজ্জত এবং বিজয় এইগুলো পাইতে গেলে আপনার, এই যে আমি একটা জিনিস দেখাই, সোলজারের মধ্যে পার্থক্য দেখেন। এই যে দেখেন কতগুলো ছবি আমি দেখাবো এখানে। এই যে দেখেন, এটা হলো হিজবুল্লাহ, লেবাননের সোলজার। দেখেন শরীর বাল্কি, মাস্কুলার বডি, এটা সৈনিকের বডি না। এই বডি দেখলে বোঝা যায় যে এর ট্রেনিং কমপ্লিট হয়নি। একে ধরে নিয়ে শর্ট টার্ম ট্রেনিং দিছে, যেহেতু সে চাকরি করে না, সে ভলেন্টিয়ার। এর বেশি ট্রেনিং দিতে গেলে এ পালায় যাবে, বলবে যে আমি আর করবো না। এর বডি দেখলে বোঝা যাচ্ছে যে এরা ওয়েল ট্রেন্ড সোলজার না, ট্রেনিংয়ের পরিমাণ কম। এখানে দেখেন, এই যে
লেবানন। বডি দেখলে বোঝা যাচ্ছে যে এর ট্রেনিংয়ের ওই 15-20 দিন ট্রেনিং নিছে। আর এদের মধ্যে কেমন কেউ থাকতে পারে মিজাইলের উপরে হায়ার ট্রেনিং নিছে, মিজাইল টিজাইল মারতে পারে, ওটা হায়ার আর্মি, ওটা তো গ্রাউন্ড ট্রুপস না। গ্রাউন্ড ট্রুপস এরকম বডি হয় না। এখানে দেখেন বাংলাদেশ আর্মি অনেকটা লিন অ্যান্ড থিন, আর্মি চিকুন হয়, ট্রেনিংয়ের পরিমাণ এত বেশি হবে যে এর গায়ে কোনো চামড়ার নিচে দেখলেই বোঝা যাবে যে ট্রেনিং আলা। এখানে দেখেন এর ট্রেনিংয়ের কিছুটা কম আছে, আরও শক্ত ট্রেনিং হওয়া উচিত। এর গায়ের নিচে চামড়ার নিচে চর্বি জমছে কিছুটা কিছুটা। তবে বডির স্মার্টনেস দেখলে বলা হয় মোটামুটি মনে করেন 70% ট্রেন্ড, 30% কম আছে, এটা বাড়াইতে হবে। তারপরে মনে করেন এইটা আচ্ছা, এটা বাংলাদেশ আর্মি। তারপরে মনে করেন এইটা দেখেন এই দেখেন ইন্ডিয়ান আর্মি। ইন্ডিয়ান আর্মির ট্রেনিং কিন্তু খুবই উন্নত এবং খুবই ভালো। ইন্ডিয়ান সোলজার পৃথিবীর সেরা সোলজার বলা হয়। আচ্ছা, এই দেখেন এইগুলা চিকুন চিকুন হাড্ডি মার্কা, এরা হলো প্রকৃত সোলজার। আপনি এর সাইডে দিলে 20 মাইল 30 মাইল হাইটে চলে যাবে, ও ঘামবে না, মানে ও ক্লান্ত হবে না। 3 রুটি খাওয়াই দিবেন আবার 30 মাইল চলে যাবে। এটা হলো মিলিটারি বডি, ফিজিক্যাল। আপনি এই সোলজারের সাথে যদি আপনার এই যে চিকনাওয়ালা সোলজার লাগাই দেন, আনফিট ফিট, যে কেউ বলবে যে এই ক্রিকেট টিম জিতবে, এই ক্রিকেট টিম হারবে, এটা জিতবে, কারণ এর ট্রেনিং অনেক উন্নত। বডি দেখলে বোঝা যাচ্ছে। দৌড় পারতে ফিজিক্যাল এক্সজর্শনের কারণে এ চিকনা হয়ে গেছে এবং চিকনা থাকবে, এবং সে যুদ্ধের ফাইটিং ফিট অবস্থায় আছে। আচ্ছা, আর একটা দেখেন, এই যে ইসরায়েলি দেখেন, সবকটা দেখেন শরীরের থেকে জামা কাপড় হালকা, মানে চিকুন ইনফ্যান্ট্রি ইসরায়েল। এদেরকে দেখলে বোঝা যায় যে এদের ট্রেনিং আছে। এদের মধ্যে অনেক আছে রিজার্ভিস্ট, ডেকে নিয়ে আসছে কিছুদিনের জন্য যুদ্ধ করার জন্য। রিজার্ভিস্ট দেখলে বোঝা যাবে যে এটা সম্ভবত রিজার্ভিস্ট, কিন্তু এর মধ্যে রেগুলার সোলজার যেগুলো, এগুলো হবে চিকুন। আপনি একটা ক্রিকেট টিম দেখলে বোঝা যাবে যে এই ক্রিকেট টিম জিতবে না হারবে, ট্রেনিংয়ের পরিমাণ কত। আপনি আমারে বললেন যুদ্ধ লাগছে, জাকারিয়া তুমি তো কর্নেল আসিলা, তুমি একটু যাও, লেফটেন্যান্ট কর্নেল আসিলা, যাও 500 সৈনিক দিলাম, তুমি এখন কর্নেলগিরি করো, যুদ্ধে যাও। আমি বলবো যে না, আমাকে ওই 500 সৈনিক 3 মাসের জন্য দিতে হবে, আমি ট্রেনিং দিয়ে নিব। শুধু আমার কনফিডেন্স থাকতে হবে, আমার আন্ডারে যে মেজররা আছে তাদের কনফিডেন্স থাকতে হবে, তার কোম্পানিগুলোর উপরে প্লাটুন কমান্ডারদের কনফিডেন্স থাকতে হবে, তারপর সেকশন কমান্ডারদের কনফিডেন্স থাকতে হবে তার সৈনিকদের উপরে। এই অর্গানাইজ পার্ট পুরা এই 500 লোককে অর্গানাইজ করে অন্তত 2 মাস ট্রেনিং দিয়া তারপরে আমি যুদ্ধে যাইতে পারি। তো এখন যুদ্ধের পরিকল্পনা এবং অস্ত্র কী কী আছে এগুলোর বিস্তারিত প্ল্যান ছাড়া আপনি যদি যুদ্ধে যান, হুট করে একটা আক্রমণ করে বসছে গাজার থেকে আক্রমণ করে বসে 200-250 লোক ধরে নিয়ে আসছে। আলটিমেট রেজাল্ট হলো কি? আলটিমেট রেজাল্ট হলো গাজার সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেল, জনগণ পার্মানেন্টলি পরাধীন হয়ে গেল। এদেরকে উদ্ধার করার মতন মুসলিম বিশ্বে কোনো শক্তি আপাতত দেখা যাচ্ছে না। মিশরও করবে না, সৌদি আরবও করবে না, জর্ডানও করবে না। এরা এখন চিন্তায় থাকে, বাচ্চা হয়তো চিন্তায় থাকে যে তার মোবাইলটা কোন সময় তাকে দেখা গেল ধুম করে ফাইটে গেছি। এমন ইসরায়েল, এই যে ইরানের যে বিমান বিধ্বংসী মিসাইল আছে, এগুলো খুব উন্নত মানের, খুব ভালো, বাফার খুব ভালো। একটা যদি B-52 আসে, এটা ফেলাই দিবে। তারপরে খোরদার দিয়ে এর আগে ফালাই দিছে ওদের খুব উন্নত মানের ড্রোন, কিংবা B-1B যদি আসে বোম্বার ফালাই দিবে, ওগুলো অনেক উপর দিয়ে আসে, 50-60 হাজার ফিট উপর দিয়ে আসে, বড় প্লেন আসলে ফালাই দিবে। কিন্তু দেখেন ইসরায়েলের F-35 একটাও পরে নেই, কারণ এই F-35 গুলো হলো ফাইটার প্লেন,
এ এমনভাবে একটা রাডারের পুরো এলাকা কাভার দেয় না, একটা পাহাড়ের পিছনে ব্লাইন্ড জোন থাকে, নিচ দিয়ে আসতে পারে, বিভিন্ন টেকনিক করে আসছে, আইসা সুইপ করে বম্বিং করে চলে গেছে। একটা ফাইটার এয়ারক্রাফটও ফেলতে পারে নাই, হিজবুল্লাহ পারে নাই, সিরিয়াও পারে নাই, রাশিয়াও পারে নাই। কেন? সে তার প্লেনটাকে চালাইতে চালাইতে এমনভাবে সে দক্ষ হয়েছে এবং তার পরিকল্পনা এত উন্নত যে সে কোন দিক দিয়ে আসবে, যখন নাকি তাকে রাডারে দেখা যাবে তারপরে হয়তো 30 সেকেন্ডের মধ্যে সে বম্বিং করে চলে যাবে। রাডার কাভারেজ থেকে যখন সে প্রথম চেহারাটা দেখাবে তারপরে হয়তো 30 সেকেন্ড সে থাকবে ভিউয়ের মধ্যে। এই 30 সেকেন্ডের মধ্যে আপনি মিসাইল রেডি করে ফায়ার করতে করতে প্লেন বম্বিং করা সারা এবং চলে যাওয়া সারা। এত ব্যাপক বোমাবর্ষণ করছে এই F-35 দিয়ে, ধরতে পারেন কেন? উন্নত প্ল্যান। তারপরে প্ল্যানিংয়ের কারণে তারপরে দেখেন অনেক আগের থেকে এরা যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে রাখছে। লেবাননের অল কমান্ডারদের এই যে পেজার বিস্ফোরণ করে পুরা কমান্ড চ্যানেল ধ্বংস করে দিছে, একদম রাইট টাইমে কমান্ড চ্যানেল ধ্বংস করে দিছে। যার ফলে আর যেগুলো যাদেরকে পেজার ফাটায় মারতে পারে নাই তাদেরকে বোম্বিং করে মারছে। তার মানে কি? তারা জানে যে সে কোথায় থাকতে পারে। প্রত্যেকটা মিসাইল বেসগুলার আগের থেকে ওরা বাইর করছে কোথায় কোথায় মিসাইল আছে, কিন্তু আক্রমণ করে নাই, সময় মতন আক্রমণ করছে। এটা প্ল্যানিংয়ের উপরে কাজ চলে, যেটা ইসরায়েলিরা করছে। যদি সে বাংলাদেশ আর ইন্ডিয়া যদি যুদ্ধ লাগে, বাংলাদেশ পারবে না, কিন্তু ইন্ডিয়া মনে করেন মিডল ইস্টের সমান বড়, সৌদি আরব আর ইন্ডিয়া প্রায় সমান, বরং সৌদি আরবের মিলিটারি বাজেট বেশি হইতে পারে। তো ইন্ডিয়ার সাথে কেমনে পারা যাবে? হ্যাঁ, যদি আমি 2-3 বছর আগের থেকে প্ল্যান করি যে আমি ইন্ডিয়ার সাথে কোনো একদিন যুদ্ধ করব, আমার আর্মির ডিজাইনটা এরকম হইতে হবে, আমার এই অস্ত্র থাকতে হবে, আমি এইভাবে এই যুদ্ধে ওকে হারাবো, এই জায়গায় হারাবো। বিস্তারিত প্ল্যান করে যদি পলিটিক্যাল ইয়েটা পাওয়া যায়, উইলিংনেসটা পাওয়া যায়, পলিটিক্যাল ইচ্ছা যদি থাকে ওর সাথে, বিস্তারিত প্ল্যান করে হয়তো 10-12 বছর ধরে প্ল্যান করে আমি এমন এক আর্মি তৈরি করতে পারি যে আর্মি ইন্ডিয়াকে হারাই দিতে পারবে। যেমন ইসরায়েল, সে জানে যে তার চারিদিকে শত্রু, মিশর, সিরিয়া, জর্ডান, সে ওইভাবে তার আর্মিকে ডিজাইন করছে যেন এইরকমভাবে যুদ্ধ করতে পারে। আর্মির এয়ারফোর্সের ডিজাইন, আর্মির ডিজাইন তার ওই রকম। এমনকি তার কূটনীতিকদের ডিজাইন, কূটনীতিকরাই তো জর্ডান, মিশর, সৌদি আরবরে নিষ্ক্রিয় করে রাখছে। তুরস্ক যে আসছে এখন, ওটাও একটা কূটনীতিক বিজয়, তার পলিটিক্যাল উইল। পলিটিক্যাল লিডাররা সমস্তভাবে একটা পুরো দেশের ওভারঅল প্ল্যানিং ফাংশন করে এখানে। নেতানিয়াহু আজীবনের জন্য ক্ষমতায় চলে যাবে, ও কোনো দিন আর যাবে না ক্ষমতার থেকে, এমন ভালো করছে এই যুদ্ধে। এখন ইমিডিয়েট প্ল্যান কি? ইসরায়েল এই সিরিয়া দখল করছে। সিরিয়া দখল করে ওখান থেকে যত বোম শেল্টার, মিসাইলগুলো ছিল, মিসাইল বানানোর ফ্যাক্টরি, এগুলোকে ধ্বংস করছে। সিরিয়া দখল করার পিছনে কারণও আছে যে সিরিয়াতে যে আসলে যখন আরব স্প্রিং হয়েছিল অনেকদিন আগে, আরব বিদ্রোহ করছিল, এরপরে যে আসাদের ক্ষমতা চলে যাচ্ছিল, সবাই বলতেছিল আসাদ কয়েকদিনের মধ্যে পতন হয়ে যাবে। এমন সময় ইরান আসলো এবং এদেরকে হেল্প করার কারণে আসাদ টিকে গেল। আসাদ টিকলো ঠিকই, কিন্তু আসাদ তো পুরা ভালো মুসলমানদের মধ্যে বলা যায় না, এ তো কমিউনিস্ট। তার পার্টির লোকজন যারা ক্ষমতায় ছিল এরাও কমিউনিস্ট। এরা দেখছে যে এই ইরানের সাথে তো থাকা ঠিক না, ইরান তো মোল্লাদের সাথে আমি কেন থাকবো, রাশিয়ারে ডাক দিয়ে নিয়ে আসে পুটিন ওদেরকে প্রোটেকশন দিছে। পুটিন যখন দেখছে যে খুব মুশকিল, ইসরায়েল নেতানিয়াহু একদম ফাইনাল অর্ডার দিছে, পুটিন এখানতে যাও, তখন পুটিন চলে গেছে। যাওয়ার সময় ট্রাম্প ফাইট ইসরায়েলদেরকে দিয়ে চলে গেছে, সাথে আসাদরে নিয়ে গেছে। এই যে হঠাৎ করে চলে গেল, ওদিক দিয়ে টার্কিরে মূলা জ্বলাইছে যে তুমি সিরিয়া দখল করে নাও,
কুর্দিদের সাথে তুমি যা ইচ্ছা তাই করো। আমার পুরানো খাতির ছিল, এখন আর খাতির মাতির নাই, এখন খাতির মাতির সব শেষ। কুর্দিদেরকে তুমি তোমার আন্ডার দিয়ে দিলাম, কুর্দির ব্যাপারে তুমি যা ইচ্ছা তাই করতে পারো। ইরাক দেখছে, টার্কি দেখছে, হ্যাঁ কুর্দিদেরকে দমন করাই তো আসল কাজ, আর এছাড়া তো আর দুনিয়ার কোনো কাম নাই, তো দখল করাই দিচ্ছে আর কি। এখন হয়েছে কি, হিজবুল্লাহ আলাদা হয়ে গেছে, হিজবুল্লাহর সাথে এখন ইরানের ডাইরেক্ট কানেকশান নাই। আগে সিরিয়ার থেকে অস্ত্র পাঠাইতে পারতো, মানুষ পাঠাইতে পারতো, কিন্তু এখন আর ডাইরেক্ট কোনো কানেকশান নাই। একে আলাদা করার কারণ কি, এখন নেতানিয়াহু হিজবুল্লাহর উপরে ফুল প্রেশার দিবে। গাজাকে যেভাবে ধ্বংস করছে একইভাবে লেবাননকে ধ্বংস করবে। লেবাননের উত্তরের খ্রিস্টান অংশ ধ্বংস না করলে অন্তত লেবাননের অর্ধেক পর্যন্ত লিটানি নদী এবং লিটানি নদীর পার হয়ে যাবে অনেক দূর পর্যন্ত, যায় লেবাননকে পুরা ধ্বংস করবে। এবং এই লেবানন থেকে ধ্বংস করার পরে বাইরের থেকে সাহায্য আসতে পারে, ফ্রান্স ট্রান্স এগুলোও চলে আসতে পারে। আচ্ছা, আমি মনে করছিলাম লেবাননকে ধ্বংস সিরিয়া দখল করবে জর্ডানের মাধ্যমে, কিন্তু সেটা করে নাই, টার্কির মাধ্যমে করছে। টার্কির এখানে স্বার্থ হইল সিরিয়া দখল করার পরে, টার্কির স্বার্থ হইতেছে ওই কুর্দি বিদ্রোহী। আচ্ছা, কুর্দিদেরকে সে দমন করার পারমিশন দিয়ে দিছে, এবং হিজবুল্লাহরে এখন ইসরায়েলের স্বার্থ হলো সে হিজবুল্লাহ ধ্বংস করবে, আর টার্কির স্বার্থ এখানে কুর্দি ধ্বংস করবে। আচ্ছা, এই অবস্থাতে ইরান কি করবে? ইরানের এই ম্যাপটা দেখাই, এই যে এইখানে ইরান আবার ঐতিহাসিকভাবে শক্তিশালী দেশ, এবং এই সহজে ছেড়ে দেওয়ার পাত্র না। এ ইনশাল্লাহ কী করবে, এই দেখেন আমি দেখাচ্ছি। এটা কি হলো, এটা খালি এরম হয় কে? না, এইখানে দেখেন, আমি একটা জিনিস দেখাই, এই ম্যাপেই দেখাই, কুর্দিরা কিন্তু ইরানের এইখান দিয়েও কিন্তু কুর্দিদের এলাকা, এইখান দিয়ে, এই কুর্দিদের এলাকা তুরস্কের এইখান দিয়ে কুর্দিদের এলাকা, এবং এই কুর্দিদের এলাকা লম্বা হয়ে আলেপ্পো পর্যন্ত চলে আসছে। এই ইরানের এই এলাকা, ইরানের এই অংশটা, তুরস্কের এই অংশটা একদম আলেপ্পো পর্যন্ত এই দিক দিয়ে, আবার এইখান দিয়ে যায় আবার এই ইরাকেরও কিছু অংশ, এইগুলা কুর্দি এলাকা। এখন কুর্দি এলাকা, এখন ইরান যদি হিজবুল্লাহকে সাহায্য করতে চায়, সে এই এলাকায় আছে, আল্লাহই শিয়া আছে। আল্লাহই শিয়ারা অত যুদ্ধবাজ না, এরা একটু শান্তিপ্রিয়, একটু বেশি ভদ্রলোক টাইপের, আসাদের মতন ভদ্রলোক। তাহলে এখানে শিয়াদের মাধ্যমে করতে পারবে এবং কুর্দিদের মাধ্যমে করতে পারবে। কুর্দিদের যদি আপনি দেখেন তাহলে দেখবেন কুর্দিরা, ইরানে অনেক কুর্দি আছে, কিন্তু ইরানের সরকারের সাথে কুর্দিদের কখনো মারামারি হয় না, কারণ কুর্দিরা ভাষাগতভাবে অনেকটা ইরানিদের মতন। কুর্দিদের ভাষা কিন্তু অনেক ওয়ার্ড আছে যেগুলো আমরা বুঝি, আর মানে বোঝা যায় যে কুর্দিরা এই এলাকার লোক, কোনো এককালে এইখানে এইসব জায়গায় সেটেল করছে। তাহলে কুর্দিদের সাথে ইরানের কোনো গোলমাল নাই। এর আগেও ইরানকে ওরা অনেক যুদ্ধ করে যুদ্ধে ইরানকে সাপোর্ট দিছে। কুর্দিরা যদিও ইসরায়েলের থেকে সাহায্য পাইতো, এখন যেহেতু ইসরায়েল হিজবুল্লাহকে দমন করার জন্য কুর্দিদেরকে ফিসাবিল্লাহ করে দিছে, দান করে দিছে, টার্কির হাতে দিয়ে দিছে, কিন্তু এইখানে টার্কি এবং ইরান নিজেরা সরাসরি যুদ্ধ করে না। এই যুদ্ধটা হবে এখন কুর্দির মাধ্যমে। ইরান কুর্দিদেরকে ক্ষমতায়ন করবে, কইরা টার্কিকে শিক্ষা দেওয়ার চেষ্টা করবে। এক নাম্বার, এখানে ইরানে কুর্দি আছে, ইরাকেও কুর্দি আছে, এখানে কুর্দি এলাকা। এখানে
তাহলে ইরাকও কিন্তু ইরানের সাথে আছে, কারণ এখানে 70% শিয়া। তাহলে ইরাকের কুর্দি এবং ইরানের কুর্দি মিলা এই টার্কির কুর্দির উপরে একটু প্রভাব বিস্তার করে একদম আলেপ্পো পর্যন্ত একটা চ্যানেল ক্রিয়েট করবে এবং এই কুর্দির মাধ্যমে টার্কিরে সাহায্য করবে এবং টার্কিকে বাধ্য করবে এই সিরিয়াতে ইরানের ইন্টারেস্ট বজায় রাখার জন্য। তাহলে ইরান এখন এটাই উপায় যে সে যেহেতু ইরান এই দিক দিয়ে যাইতে পারতেছে না, ইরাক পর্যন্ত যাইতে পারে কিন্তু সিরিয়াতে যাইতে গেলেই এখানে আক্রান্ত হবে। এখন সৌদি দিয়ে তো যাওয়ার উপায়ই নাই, এদিক দিয়েও ইজিপ্ট দিয়েও যাওয়ার উপায় নাই। চেষ্টা করতে পারে, কিন্তু ইমিডিয়েটলি যেটা আছে ওদের এই কুর্দিদেরকে সাহায্য করা এবং এই কুর্দিদের মাধ্যমে আলেপ্পো পর্যন্ত এইটা কিন্তু কুর্দি শহর, এইগুলা কুর্দি এলাকা, এইগুলা কুর্দি এলাকা, এইগুলা কুর্দি এলাকা, এইগুলা কুর্দি এলাকা, এইখানে কুর্দি এলাকা, এই বিশাল এলাকা, এই কুর্দি বেল্টের মাধ্যমে সে এই মেডিটেরিয়ান পর্যন্ত যেতে পারে ইরান। আচ্ছা, এবং এই কুর্দিদেরকে মধ্যে ইরানের এখন ব্যাপক সমর্থন ক্রিয়েট হয়ে যাবে এবং কুর্দিরা এখন স্বাধীন হয়ে যেতে পারে ইরানের ব্যাকআপের কারণে। এবং এই দুই দেশের টার্কি এবং ইরানের মধ্যে রেষারেষিটা ডাইরেক্ট ফাইটিংয়ের মাধ্যমে হবে না, এরা কোনোদিন নিজেরা ডাইরেক্ট ফাইটিং খুব কমই করছে, কুর্দিদের মাধ্যমে এখন আসবে। টার্কি যদিও এই কুর্দি দমনের জন্য সিরিয়া দখল করছিল এবং সিরিয়ার যারা নাকি যুদ্ধ করতেছিল তাদেরকে কোনো হেল্প করে নাই, কিন্তু এখন নিজেরই অসুবিধার মধ্যে পড়বে এই কুর্দিদের মাধ্যমে, কারণ কুর্দিদেরকে ইরান এখন শক্তিশালী করবে, করা ছাড়া উপায় নেই। আচ্ছা, তো এইটাই কুর্দিরা ইরানের কুর্দিদের মধ্যে বিভিন্ন দল আছে, এক দল আছে, বিভিন্ন দল আছে, ইসলামিক দলও আছে, ডেমোক্রেটিক দলও আছে, কিন্তু ইরানের পক্ষে সবাই আছে, কারণ ইরানের কুর্দিরা কিন্তু কোনো বিদ্রোহ কখনো করে নাই, কারণ ইরানের কুর্দিরা সন্তুষ্ট। ইরাকের কুর্দিরা প্রায় স্বাধীন অবস্থায় স্বাধীনতা ভোগ করে ইরাকের কুর্দিরা, তাহলে ইরানের কুর্দি এবং ইরাকের কুর্দি সন্তুষ্ট এবং এরা কারণ আন্ডারে ইরানের আন্ডারে। এখন থাকলো তুরস্কের কুর্দি। তুরস্কের কুর্দি কোন পর্যন্ত বিস্তৃত? আলেপ্পো পর্যন্ত বিস্তৃত। এই তুরস্কের কুর্দির মধ্যে অস্ত্রশস্ত্র দিবে এবং তুরস্কের বিরুদ্ধে কুর্দির ফোর্সটাকে বাড়াই দিবে। তখন তুরস্ক বাধ্য হবে সিরিয়াতে খোমেনির নির্দেশ মেনে চলার। এই ধরনের কিছু একটা হবে। ফাইনাল কথা হইতেছে ইরান রে সাবাসী, ইরান রেগে না, মুসলমানদের এই যে বিপর্যয়ে অনেকের চেহারা পরিষ্কার হয়ে গেছে এবং আমাদের দোষ ত্রুটি কী এইটা বুঝতে হবে। দোষ ত্রুটি বুঝা কারেকশানে যাইতে হবে। বললেই হবে না যে গাজায় বিরাট বিজয় হয়েছে। কি বিজয় হয়েছে? ইলিফ দিছে, রিলিফ দেওয়ার ব্যবস্থা হয়েছে। বগুড়ায় আমি আর্মিতে আসছিলাম, গাড়ি নিয়ে যাইতেছি পিক আপে করে, আমার এসে গাড়িতে আমার একজন কী হয়েছে যে ইলিফ, আমি জীবনে কোনো দিন ইলিফ পাইনি, মানে 20 কেজি করে চাইল ইলিফ পাই নাই, ওই বোর্ডের তার নাম নেই, যে পায় না সে কোনোবারই পায় না, ইলিফ পায় না। ইলিফটাই তখন বিজয়, তখন গাজায় এখন ইলিফ যাইব, রিলিফ আর কি, রিলিফের বিজয় হয়েছে এই চিন্তা করলে তো হবে না, দৃষ্টিভঙ্গি পাল্টাইতে হবে। মূল কথা হইতেছে প্রত্যেক জায়গায় ব্রেন খাটাইতে হবে। যেমন আমাদের দেশে সংস্কার হইতেছে, যে কোনো লোকের মাথায় সংস্কারের কিছু চিন্তা ভাবনা আসে, তাই মনে করে যদি এখন সে মনে করে আমি এখন সংস্কার করব, আমি এখন নেতা হয়ে গেলাম, নেতা হয়ে সে সংস্কার করতে বসে গেল, তাহলে তো হবে না। এক্সপার্ট আনতে হবে, যে কোনো কাজ এক্সপার্ট দিয়ে করাইতে হবে। আমেরিকা যেরকম করে, এমনকি ঘর পরিষ্কার করতে এক্সপার্ট লাগে। বলবেন ঘর পরিষ্কার কে না করতে পারে? ঝাড়ু দেবো আর ঘর মসুম, অত সিধা না। ঘর পরিষ্কারের মধ্যে বিভিন্ন লেভেলের পরিষ্কার আছে। 5 স্টার হোটেলের পরিষ্কার একরকম, বঙ্গভবনের পরিষ্কার আর এক রকম, সেনাপ্রধানের অফিস পরিষ্কার আর এক রকম, মন্ত্রী সাহেবের অফিস পরিষ্কার। ধুলা আইসে ওনারা প্রথমেই এরকম ধুলা লাগতো দেখি, কোথায় কোথায় উনি আঙুল দিয়ে দেখবেন যে ধুলা আছে কিনা, এগুলো জানতে হয়। ডিপ ক্লিন বলে একটা কথা আছে, তাহলে সাধারণ ক্লিনার তারও এক্সপার্ট হইতে হবে। সেই রকম এই যে সংস্কারের বুদ্ধি আমার মাথায় আসতেছে, কিন্তু আমি যদি এখন নেতা হইয়া
মনে করেন জনগণ তো বাংলাদেশের জনগণ দিয়ে দিল জিন্দাবাদ আমারে, আমি নেতা হয়ে নিজেই সংস্কার করতে বসে গেলাম, তাহলে কিন্তু হবে না। ওই জ্ঞানীগুণী বুদ্ধিমান যারা এই নিয়ে চিন্তা করতেছে সেই রকম গ্রুপ একত্রিত করে ওদের মাধ্যমে সংস্কারের আইডিয়াটা নিয়ে নেতায় বাস্তবায়ন করবে। নেতা নিয়ে বলবে যে হ্যাঁ দে বেটা কী কী লেখসাস, ওই অনুযায়ী নেতায় বাস্তবায়ন করবে। সুনাম হবে কার? নেতার। বাস্তবায়নকারীর সুনাম হবে, কিন্তু বুদ্ধিটা কার হবে? থিঙ্ক ট্যাঙ্ক। প্রত্যেকটা জায়গায় যদি আপনি ব্রেন ব্যবহার না করেন তাহলে ওই গাজায়ের মতন জিতে যাবেন। গাজায় মুসলমানরা দিচ্ছে যেরকম জিতে যাবেন। এই বলতে আল্লাহ হাফেজ।